আজকের আমরা যেটা করছি সেটা হচ্ছে দশম শ্রেণীর নমুনা প্রশ্ন সেট 9, 9 নম্বর সেট। আগেরগুলো আগে তোমরা দেখেছো, যারা কন্টিনিউ দেখো। এখনো যারা নতুন দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো। 9 নম্বর সেট আজকের করাচ্ছি। তাপ এবং জলতরিতের উপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, উপযোগী পরীক্ষা আসার উপযোগী যে প্রশ্নগুলো, আমরা সেগুলো সেট আকারে একটা প্রশ্ন আমরা করেছি, সেইটা সম্বন্ধে আজকে আলোচনা করছি। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো। আর চলো আমরা শুরু করছি। 1 নম্বর প্রশ্ন কি বলছে? 1 নম্বর প্রশ্ন কি আছে? 1 নম্বর প্রশ্ন বলছে কোন ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি। কোন ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি? যে কটা অপশন আছে তার মধ্যে বি অপশন, রূপা। রূপা তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি। 2 নম্বর কি? 2 নম্বর বলছে কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি? আলফা। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে আলফা সমান বিটা/2 সমান গামা/3। এই হচ্ছে উত্তর সম্পর্ক। এরপরে কি আছে? একটি কঠিন পদার্থের, যারা প্রশ্নটা যদি চাও দেখবে ডেসক্রিপশনের লিঙ্কে প্রশ্নটা দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, সেখান থেকে প্রশ্নগুলো মিলে তারপরে তোমরা উত্তর করবে। একটি কঠিন পদার্থের আয়তাকার ব্লকের দৈর্ঘ্য, আচ্ছা, যা হচ্ছে বলা হয়েছে যে প্রবাহিত তাপের রাশিমালাটা প্রতিষ্ঠা করতে বলেছে। তো প্রবাহিত তাপ কি হয়? প্রবাহিত তাপ কিউ, সেটা সমানুপাতি হয় ক্ষেত্রফলের সাথে। প্রবাহিত তাপ কিউ সমানুপাতি হয় দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের উপরে। যেহেতু প্রশ্নে θ1টাকে বেশি বলছে, তাহলে θ1 মাইনাস θ2 দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের উপর নির্ভরশীল, সমানুপাতি। আবার পরিবাহিত তাপ দৈর্ঘ্য অর্থাৎ পরিবাহীর বেগ দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক 1/l। এল এখানে হচ্ছে আমাদের দৈর্ঘ্য রয়েছে, এবং সময়ের সাথে সমানুপাতিক, সময় টি এর সাথে সমানুপাতিক। এই চারটে সমীকরণকে যদি আমরা একসঙ্গে করি, এই চারটে সমীকরণকে একসঙ্গে করলে কি পাবো? না, পরিবাহিত তাপ কিউ সমানুপাতিক এ θ1 মাইনাস θ2 ইন্টু সময় টি /l। এখান থেকে আমরা কি করব? সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন বসালে একটা ধ্রুবক কে, এ θ1 মাইনাস θ2 টি/l। এই হচ্ছে আমাদের সমীকরণ। এইটা হচ্ছে পরিবাহিত তাপের রাশিমালা। এইটা আমাদেরকে করতে বলছে। এটা 3 নম্বরের প্রশ্ন। তো এরপরে কি বলছে? এরপরে 4-এর দাগের প্রশ্ন, একটা অঙ্ক রয়েছে 4-এর দাগে। 4-এর দাগের অঙ্কটা কি বলছে? 4-এর দাগের অঙ্ক বলছে একটা কঠিন পদার্থের, লোহা লোহা একটা কঠিন পদার্থ রয়েছে, তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যা সংজ্ঞা সে তোমরা জানো, সেটা করাচ্ছি না। ওই সঙ্গে একটা অঙ্ক রয়েছে 10 মিটার দীর্ঘ একটি লোহার রড। 10 মিটার দীর্ঘ একটি লোহার রড, তার উষ্ণতা বৃদ্ধি 60 ডিগ্রি। তো 4-এর দাগেটা কি বলেছে? 10 মিটার দীর্ঘ লোহার রড। তো প্রাথমিক দৈর্ঘ্য কত? প্রাথমিক দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য L1 সমান 10 মিটার মিটার সমান 10 ইন্টু 100 সেন্টিমিটার। এবার সেন্টিমিটারটাকে কেন করছি? কারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটা দেওয়া রয়েছে সেটা সিজিএস এককে, পার ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া রয়েছে, সেই কারণে সেমি এককে করে নিলাম। উষ্ণতা বৃদ্ধি কত বলছে? উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1, এইটা সমান রয়েছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, সেটা দেওয়া রয়েছে 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। বলেছে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, অর্থাৎ L2 মাইনাস L1 এইটা সমান কত? তো বার করি। আমরা কি জানি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান L2 মাইনাস L1 /L1 ইন্টু T2 মাইনাস T1। এই হচ্ছে আমরা সমীকরণ জানি। তো এখানে দৈর্ঘ্য বৃদ্ধি মানে L2 মাইনাস L1টা বার করতে হবে। এই যে L2 মাইনাস L1, তাহলে L2 মাইনাস L1 সমান, এই যে নিচে যে ভাগ রাশিটা ভাগ হয়ে আছে সেটাকে এ পাশে গুণ আলফা L1 T2 মাইনাস T1। এবারে মানগুলো বসি। আলফার মান 12 ইন্টু 10⁻⁻6 ইন্টু L1 মানে প্রাথমিক দৈর্ঘ্য 10 গুণ 100 ইন্টু T2 মাইনাস T1 মানে 60। তো এটাকে করলে কি হবে? 12 6 72
আর এখানে 10-এর মাঝে -6 রয়েছে, ইন্টু 1 2 3 4খানা শূন্য 10⁴ তো এইটাকে কাটাকুটি করে ভাগটা করলে 12 ইন্টু 10⁻² দাঁড়ায়, মানে 100 দিয়ে ভাগ 10⁻², মানে নিচে 100 চলে 1/100, তো সেটা করলে 0.72 সেমি। যেহেতু সেমি এককে আমরা নিয়েছি দৈর্ঘ্যগুলো, তাই এত দৈর্ঘ্য। তাহলে কত হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হবে, L2 - L1 0.72 সেমি। এইটা হচ্ছে আমাদের উত্তর 4-এর দাগে। এই হচ্ছে আমাদের তাপের চ্যাপ্টার থেকে এই কয়েকটা প্রশ্ন ছিল, তো আশা করি বুঝতে পারছো। আর যারা এখন নতুন, যারা সাবস্ক্রাইব করনি এখনো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো। মাধ্যমিকের শুরু হওয়ার আগে তোমাদের অনেকগুলো সেট আমরা করাবো, তো চলছে, তোমরা জানো, যারা কন্টিনিউ দেখছো তারা জানো আমাদের সেটগুলো এখন কমপ্লিট করানো হচ্ছে। তো 9 নম্বর সেট আজকের, এরপরে আবার খুব তাড়াতাড়ি আবার একটা সেট আসবে। তো তার জন্য তোমরা অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে নতুন যে সেটটা আমরা করাবো সেটা আবার তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো চলো এবারে 5-এর দাগের প্রশ্ন কি বলেছে দেখি। 5 নম্বর বলছে লেঞ্জের সূত্রটি কোন নীতি মেনে চলে। লেঞ্জের সূত্র আমরা সবাই জানি, কোন সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র। শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, শক্তির সংরক্ষণ সূত্র। 6 নম্বর কি, 6 নম্বর বলছে কুলম ইন্টু ভোল্ট সমান ড্যাশ। কুলম ইন্টু ভোল্ট সমান ড্যাশ। তো কি হবে এই কুলম ইন্টু ভোল্ট সমান, তো কুলম আমরা কি জানি, বিভব ভি সমান কার্য ডাব্লিউ বাই আধান কিউ। তাহলে বিভবের একক কি, বিভবের একক ভোল্ট সমান কার্যের একক জুল, আর নিচে আধানের একক কুলম। এখন এই যে কুলম পার্টটাকে যদি এপাশে করি, তাহলে কি হবে, ভোল্ট ইন্টু কুলম সমান এপাশে কি পড়ে থাকছে, জুল। তাহলে ভোল্ট ইন্টু কুলম সমান আমরা কি পাচ্ছি, জুল। অর্থাৎ অপশন বি, অপশনটা ঠিক হলো। এই গেল 6 নম্বর। 7 নম্বর প্রশ্ন কি বলছে, 7 নম্বর বলছে একটি পরিবাহী তারকে সমান দুভাগে ভাগ করলে তার রোধাঙ্কের কি পরিবর্তন হবে। একটা পরিবাহী তার, সে লোহা তামার যা খুশি হতে পারে, সেই তারটাকে আমরা দুভাগে ভাগ করছি, তাহলে তার উপাদানে তো কোনো পরিবর্তন হচ্ছে না। লোহার তারকে দুভাগে ভাগ করলাম, সেটা তো লোহাই থাকবে, তামা বা অন্য কিছু হয়ে যাবে না। তাহলে যেহেতু একটি তারকে সমান দুভাগে, সমান কেন, এমনি দুভাগে ভাগ করলেও তার উপাদানের কোনো পরিবর্তন হচ্ছে না, যেহেতু উপাদানের কোনো পরিবর্তন হয় না, তাই রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। রোধাঙ্কের কোনো পরিবর্তন হয় না। এই হচ্ছে আমাদের উত্তর। 8 নম্বর কি, 8 নম্বর বলছে ফিউজ তার মূল বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত। ফিউজ তার মূল বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত। ফিউজ তার মূল বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত। 9 নম্বরটা বলেছে, 9 নম্বরে আছে দুটি প্রশ্ন আছে। 9 নম্বরে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম জানো সবাই, অথবাতে রয়েছে ফ্যারাডের সূত্রগুলি। তাহলে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম ইম্পর্টেন্ট, ফ্যারাডের সূত্রগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। এবারে এর দুটোর মধ্যে যে কোনো একটি সূত্র আসার সম্ভাবনা প্রবল, তাই ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম এবং ফ্যারাডের যে সূত্র রয়েছে সেগুলো খুব ভালো করে তোমাদেরকে পড়ে যেতে হবে। 9 নম্বর। 10 নম্বর কি, দেখো যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। তোমরা খুব খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, প্রত্যেকটা প্রশ্নের যেন উত্তর করে আসতে পারো সেইভাবে তোমরা প্র্যাকটিস করো। যে কোনো বই থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো, টেক্সট বইটা খুব ভালো করে খুঁটিয়ে পড়ে যেও। আর প্রশ্নটা থাকবে ডেসক্রিপশন লিঙ্কে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে আগে নিজেরা করবে, তারপরে উত্তরগুলো মেলানোর চেষ্টা করবে। যেখানে বুঝতে পারবে না মেসেজ করে বলবে, ভালো লাগলে অবশ্যই মেসেজ করে বলো যে স্যার খুব ভালো লেগেছে। আর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে সেটাও তোমরা মেসেজ করে বলতে পারো। 10 নম্বর কোশ্চেন, একটি বাড়িতে 4টি 60 ওয়াট বাতি এইগুলো রয়েছে, তো দৈনিক গড়ে 5 ঘন্টা করে চলে, প্রতি ইউনিটের দাম 6 টাকা। আচ্ছা, একদম সরাসরি আমি করছি অঙ্কটাকে, একদম সরাসরি করছি। 30 দিনে, 1 মাসের কথা বলেছে এখানে, 30 দিনে, 1 মাস এখানে যেহেতু কোনো দিন উল্লেখ নেই, তাই 1 মাসটাকে আমরা 30 দিন ধরে নিচ্ছি। 30 দিনে মোট তড়িৎ শক্তি ব্যয়, আমি সরাসরি অঙ্কটাকে করছি স্টেপ বাই স্টেপ না করে। মোট তড়িৎ শক্তি ব্যয়,
সমান ব্যয় সমান কি হবে, 4টি 60 ওয়াট বাতি, তাহলে 4 গুণ 60 ওয়াটে রয়েছে, বিওটি এককে বার করবো তাই 1000 দিয়ে ভাগ করলাম, প্লাস দুটি 100 ওয়াট, 2 গুণ 100 ওয়াট ডিভাইড বাই তাকেও সেই কিলোওয়াট করার জন্য 1000 দিয়ে ভাগ করলাম, প্লাস দুটি 40 ওয়াটের পাখা, তাহলে 2 গুণ 40 ওয়াট কিলোওয়াট করার জন্য 1000 দিয়ে ভাগ। এই সবগুলো মিলে সবগুলো দিনে 5 ঘন্টা করে চলে, তাহলে গুণ 5, একদিনের কথা হলো, কিন্তু আমি বার করছি কত দিনে, 30 দিনে, তাহলে গুণ 30। এত একক কি, একক হচ্ছে বিওটি এককে বেরিয়ে গেল, এত বিওটি, কারণ কিলোওয়াট হয়ে আছে, এগুলো ঘন্টা গুণ করা আছে। তাহলে কি হবে এটা, এগুলো কাটাকুটি করলে, এইটাকে কাটাকুটি করলে যেটা পাবো সেটা হচ্ছে 0.24, প্লাস এটা কাটলে হবে, এটা কাটা ক্যালকুলেশন করলে হবে 0.2, প্লাস এটা ক্যালকুলেশন করলে হবে 0.08 ইন্টু 5 ইন্টু 30 বিওটি। তাহলে কি এইটাকে যদি এবারে আমরা যোগ করি তাহলে কি পাবো, 0.52 ইন্টু 5 ইন্টু 30 এত বিওটি। তো এইটা পুরোটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে 78। তোমরা ক্যালকুলেশনটা করে দেখবে, দশমিক তুলবে, নিচে 100 বসাবে, কাটাকুটি করবে, 78 বিওটি, এত বিওটি 30 দিনে মোট তড়িৎ শক্তি ব্যয়। কিন্তু বলেছে এক মাসে কত খরচ হবে, প্রতি ইউনিটের দাম 6 টাকা দেওয়া রয়েছে, তাহলে এক মাসে খরচ, এক মাসে বিওটি তড়িৎ শক্তি এত খরচ হচ্ছে, আর এক ইউনিটের দাম 6 টাকা, তাহলে 78 ইউনিটের দাম কত, এক মাসে খরচ, এক মাসে খরচ সমান 78 গুণ 6, 78 গুণ 6 কত, তাহলে এত টাকা, এত টাকা সমান 468, 468 টাকা। এই হচ্ছে আমাদের উত্তর গেল। অথবাতে এই প্রশ্নেরই অথবাতে একটা বলেছে যে একটি বাতির গায়ে 200 ভোল্ট 60 ওয়াট লেখা আছে, এটার অর্থ কি? একটি বাতির গায়ে 200 ভোল্ট 60 ওয়াট কথাটাকে লেখা রয়েছে, এটার মানে কি, না মানে হচ্ছে যে বাতির গায়ে এই জিনিসটা লেখা আছে সেই বাতিকে 200 ভোল্ট বিভব প্রভেদে যুক্ত করলে সর্বাধিক উজ্জ্বলতায় জ্বলবে, এবং এই অবস্থায় মানে সর্বাধিক উজ্জ্বলতা জ্বলা অবস্থায় প্রতি সেকেন্ডে সে 60 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। এইটার মানে, এটার মানে কি, এটার মানে হচ্ছে যে বাতির গায়ে এটা লেখা আছে সেই বাতির গায়েটার অর্থটা হচ্ছে ওই বাতিটিকে 200 ভোল্ট বিভব প্রভেদে যুক্ত করলে সর্বাধিক উজ্জ্বলতায় জ্বলবে, এবং এই অবস্থায় প্রতি সেকেন্ডে 60 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। এইটা হচ্ছে এটার অর্থ। এই প্রশ্নে বলেছে এই যে বাতিটা দেওয়া রয়েছে রেটিং সহ, এটা রোধ কত, রোধ বার করতে বলছে, রোধ আর সমান কত, কি কি আছে এই রেটিং এ, এটা বিভব প্রভেদ, এটা ক্ষমতা, অর্থাৎ ভি আছে, পি আছে, তাহলে ভি পি আর দিয়ে সম্পর্ক কি, না পি সমান ভি স্কোয়ার বাই আর, এখান থেকে আমরা আর যদি বার করি, আর সমান ভি স্কোয়ার বাই পি, তাহলে ভি স্কোয়ার মানে কি, ভি স্কোয়ার মানে হচ্ছে 200 স্কোয়ার মানে 200 গুণ 200 ডিভাইড বাই পি, পি মানে হচ্ছে 60, কাটলাম, তাহলে কি হবে 2 2 4 0 0 0 বাই 6, এটাকে ভাগ করলে কত দাঁড়ায়, এটাকে ভাগ করলে 666.67 ওহম, তাহলে বাতিটি রোধ কত, 666.67 ওহম। এই হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের অথবার উত্তর। লাস্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমাদের এখানে আলোচনা করা হয়েছে, পরীক্ষার জন্য খুবই উপযোগী, তাই যারা কন্টিনিউ দেখো তারা তো অবশ্যই দেখবে, আর যারা নতুন দেখছো অবশ্যই অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করবে, সাবস্ক্রাইব করবে, তাহলে খুব তাড়াতাড়ি আরো প্রচুর সেট পাবে তোমরা, প্রচুর, পরীক্ষার আগে অসংখ্য সেট, অনেক সেট আনবো। তো কয়েকটা সেট হয়েছে আমাদের, আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে 9 নম্বর সেট। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, আর যদি ভালো লাগে তো বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও। আর 11 নম্বর প্রশ্ন কি, শেষ প্রশ্ন আমাদের, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি উল্লেখ করে উৎপন্ন তাপের রাশিমালা, মানে জুলের সূত্রগুলো লিখতে হবে, তোমাকে বিবৃতি করতে হবে, করার পরে তারপরে তোমাকে সেখান থেকে গাণিতিক রূপ বার করতে হবে। তো উৎপন্ন তাপ এইচ সমানুপাতি আই স্কোয়ার হয়, যেখানে রোধ এবং সময় অপরিবর্তিত। যে ভাষা কিরকম ভাবে বলতে, একটা বলছি, কোন পরিবাহীর রোধ এবং সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে
পরিবাহীর মধ্যে দিয়ে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। এই 2 নম্বর সূত্র কি, এইচ সমানুপাতিক আর যখন আই এবং টি ধ্রুবক থাকে, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এবং সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহী রোধের সমানুপাতিক। আর একটা কি, এইচ সমানুপাতিক টি, এটা কখন হয়, এটা আই এবং আর যখন ধ্রুবক থাকে, অর্থাৎ কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা রোধ অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক হয়। এই তিনটে সূত্রকে যদি আমরা একসঙ্গে করে লিখি তাহলে এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি, যেখানে সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন বসানোর জন্য একটা ধ্রুবক আনতে হয়, আই স্কোয়ার আর টি বাই জে, যেখানে যেটা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এই হচ্ছে আমাদের 11টা প্রশ্ন শেষ হলো। তাহলে কি হলো, আজকে আমরা কোনটা করলাম, আজকে আমরা তাপ এবং চলতরিতের উপরে যে দুটো চ্যাপ্টার থেকে আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা যেগুলো বেশি, সেইগুলো সম্বন্ধে আমরা আজকের একটা সেট বানিয়েছিলাম। সেট নয়, সেটা হলো, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো এবং চোখ রাখো।